তাহলে আমরা কি বুঝলাম যে হাইপোথার্মিয়া শিশুর একটা মারাত্মক বিপজ্জনক লক্ষণের মধ্যে একটি। হাইপোথার্মিয়া কখন বলবো, সেটা হচ্ছে যদি শরীরের তাপমাত্রা ৯৭.৯ ডিগ্রি ফারেনহাইট বা ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়, তাহলে সেটাকে আমরা হাইপোথার্মিয়া বলে আখ্যায়িত করব। জ্বর বা উচ্চ তাপমাত্রা, নবজাতকের শরীরের তাপমাত্রা ৯৯.৫ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস অথবা তার চেয়ে বেশি হলে জ্বর বা উচ্চ তাপমাত্রা বলা হয়। এটা হাইপোথার্মিয়ার মতো সচরাচর দেখা যায় না, কিন্তু হাইপোথার্মিয়ার মতো এটিও সমান বিপজ্জনক। তাপমাত্রা বেড়ে শিশুর ক্ষতি হয় খুব কম, তবে তাপমাত্রা কমেই শিশুর ক্ষতি হয় বেশি। ঠিক আছে। দ্রুত শ্বাস, শান্ত অবস্থায় শিশু শ্বাস গণনা করুন। শিশু যদি কাঁদে বা অস্থির থাকে, সেক্ষেত্রে সঠিকভাবে শ্বাস গণনা করা কষ্টকর হবে। শিশুর শ্বাস প্রশ্বাসের হার 1 মিনিট গণনা করুন এবং দ্রুত শ্বাস আছে কিনা তা দেখুন। এআরআই টাইমার বা সেকেন্ডের কাঁটাযুক্ত ঘড়ি ব্যবহার করুন। শ্বাস গুনতে হলে অবশ্যই সেকেন্ডে কাঁটাযুক্ত ঘড়ি বা স্টপ ওয়াচ লাগবে, তাছাড়া আপনি এমনি সাধারণ মোবাইলে ঘড়ি দেখে বাচ্চার শ্বাস গণনা করতে পারবেন না। সাধারণত সুস্থ নবজাতক মিনিটে 30 থেকে 59 বার শ্বাস নেয়। নবজাতক মিনিটে 60 বা তার ততোধিক বার শ্বাস প্রশ্বাস নিলে তা দ্রুত শ্বাস হিসেবে চিহ্নিত করতে হবে। দ্রুত শ্বাস শিশুদের সংক্রমণজনিত রোগের যেমন নিউমোনিয়ার একটি লক্ষণ। প্রথমবার শ্বাস গণনা 60 বা তার বেশি হলে আবার গণনা করুন। যদি দ্বিতীয়বার শ্বাস গণনা 60 বা তার বেশি হয়, তবে দ্রুত শ্বাস আছে বলে আমরা ধরে নিতে পারি। প্রথমবার আমাদের ভুল হতে পারে গণনা করতে, দ্বিতীয়বার আবার যদি আমরা গণনা করি তাহলে ভুল থাকলে সেটা সংশোধন হয়ে যাবে, তাই না? সেরকম বুকের খাঁচার নিচের অংশ মারাত্মকভাবে দেবে যাওয়া, নবজাতকের পাঁজর বা বুকের খাঁচার নরম বলে বুকের খাঁচার নিচের অংশে সামান্য দেবে থাকতে পারে, যা স্বাভাবিক। শ্বাস গ্রহণের সময় বুকের খাঁচার নিচের অংশ মারাত্মকভাবে দেবে যাওয়া কিনা তা লক্ষ্য করতে হবে। নিচের চিত্র থেকে দেখেন, সেটা দেখা যাচ্ছে। বুকের নিচের অংশে দেবে যাওয়া পর্যবেক্ষণ করার সময় নিশ্চিত হয়ে নিন যে নবজাতকের বুকের নিচের অংশ পুরোপুরি খোলা আছে বা আপনি তা স্পষ্ট দেখতে পাচ্ছেন। এছাড়া এই পর্যবেক্ষণের সময় শিশুকে অবশ্যই শান্ত রাখতে হবে। শান্ত অবস্থায় শিশুর বুকের খাঁচার নিচের অংশ মারাত্মকভাবে বেঁধে গেলে বুঝতে হবে শিশুটি সংক্রমণ জনিত রোগ যেমন নিউমোনিয়া আক্রান্ত। এটি নবজাতকের সম্ভাব্য সেপসিসের একটি সুনির্দিষ্ট লক্ষণ। আমরা যখন বাচ্চার শ্বাস গণনা করবো, তখন বাচ্চাকে শান্ত রেখে শ্বাস গণনাটা করতে হবে, বা বাচ্চার শরীরে কাপড় দেওয়া আছে, কাপড় দেওয়া শ্বাস গণনা করলে আমি সঠিক গণনা পাবো না। এই জন্য বাচ্চাকে শান্ত রেখে কাপড়টা সরিয়ে দিয়ে আমাকে শ্বাস গণনা করতে হবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে যেহেতু বুকটা একটু নরম থাকে, সেই জন্য তাদের বুকের নিচের অংশটা একটু দাবা থাকে, কিন্তু এই দাবাটা আর অস্বাভাবিক দাবার মধ্যে অবশ্যই একটা পার্থক্য রয়েছে। স্বাভাবিক হচ্ছে কম নড়াচড়া করা। পর্যবেক্ষণ করুন, শিশু কি অজ্ঞান, শিশু কি লেটিয়ে পড়েছে, উদ্দীপ্ত বা ব্যতীত শিশুটি নড়াচড়া করে না। আচ্ছা, শিশুটি অজ্ঞান হয়ে আছে কিনা, শিশুটি একজন লেখার দিক কিনা, লেখায় পড়ছে কিনা, এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। লক্ষ্য করুন, মা যখন কথা বলেন অথবা হালকা ভাবে শিশুকে নাড়ান অথবা আপনি শিশুর কানের কাছে তালি বাজান, তখন শিশুর জেগে ওঠে কিনা। অজ্ঞান কোনো শিশুকে জাগিয়ে তোলা মোটেই সম্ভব নয়, তাকে স্পর্শ করা হলেও সে সাড়া দেয়। জেগে থাকা অবস্থায় কি স্বাভাবিক শিশু তার হাত পা নাড়াচাড়া করবে? জেগে থাকা অবস্থায় শিশু স্বাভাবিক এর চেয়ে কম নড়াচড়া করলে বুঝতে হবে হয়তো সে লেটিয়ে পড়েছে। শিশু মরে রিফ্লেক্স দিবে, শিশু অনেক সময় হাত পা ধরে আমরা একটা বাড়িয়ে, যখন শিশুটা মরে রিফ্লেক্স দেবে, হাত পা টান করে আবার সতর্ক করে দেয়, সেটা হলো মরে রিফ্লেক্স। এই মরে রিফ্লেক্স যদি বাচ্চা না দেয়, তাহলে বুঝতে হবে বাচ্চা অসুস্থ, মারাত্মক জটিলতা বাচ্চা কি করতেছে, ভুগতেছে। নবজাতকরা প্রায় সময় ঘুমিয়ে থাকে এবং এটা অসুস্থতার লক্ষণ নয়। মা যখন কথা বলেন বা শিশুকে মৃদুভাবে নাড়ান বা আপনি যখন হাততালি দেন, তখন জেগে ওঠে কিনা তা লক্ষ্য করুন। নিরূপণের সময় কোনো নবজাতক যদি জাগ্রত অবস্থা না থাকে, তবে তাকে জাগিয়ে তোলার জন্য মাকে বলুন। ঘুম অস্বাভাবিকও হতে পারে এবং স্পর্শ উদ্দীপনা ব্যতীত সে নাও সাড়া দিতে পারে। সেপসিসের চিকিৎসা ব্যবস্থাপনা। সেপসিস রোগের এক বা একাধিক লক্ষণ বা চিহ্ন থাকে। ব্যতিক্রম শুধুমাত্র জ্বর অথবা শুধুমাত্র দ্রুত
কি শ্বাস না কোন চিহ্ন বা লক্ষণ। আচ্ছা, অ্যান্টিবায়োটিকের প্রথম ডোজ মাংসপেশিতে দিন সেফটি একজন 4 mg পার কেজি ডোজে একক মাত্রায় এবং অ্যাম্পিসিলিন 100 mg পার কেজি পার ডোজ মাত্রায় দিতে হবে এবং জরুরি ভিত্তিতে হসপিটালে প্রেরণ করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি সারাতে পারবেন, আপনি চেষ্টা করেন অ্যান্টিবায়োটিক, যদি মনে করেন না আমার ক্ষেত্রে এইটা রোগটা আমার কাছে জটিল মনে হচ্ছে, আমি পারবো না, তাহলে বাচ্চাকে হসপিটালে বা শিশু স্পেশালিস্টের কাছে রেফার করে দিতে হবে। মাংসপেশিতে ইনজেকশন দেওয়ার পদ্ধতি, পুরু এবং হাতের মাঝখানে রানের মাংসের বাহিরে অংশে নবজাতকের মাংসে ইনজেকশন দেওয়ার সঠিক জায়গা। কিভাবে নন পাসপেশনে ইনজেকশন মাংসপেশিতে ইনজেকশন দিতে হবে। বাচ্চাকে বিরহে ধরুন যাতে নড়াচড়া করতে না পারে। মাকে একটু চেয়ারে বা তুলে বসাবেন। মা তার বাচ্চাকে কোলে নেবেন। খুব বিরহে বাচ্চাকে ধরতে বলুন যাতে করে ইনজেকশন দেওয়ার সময় বাচ্চা নড়াচড়া করতে না পারে। রান বা উরুতে যে অংশে ইনজেকশন দেওয়া হবে স্পষ্টভাবে দেখে নিন এবং খোলা রাখতে হবে, কাপড়ের মধ্যে কোনো ইনজেকশন কখনো দেওয়া যাবে না। বাচ্চার অন্য পার্টে মা তার দুই পা দিয়ে আটকে রাখবে, এই পায়ের মাঝখানে নেবে। আচ্ছা, সেটা বলছে মাকে তার এক হাত দিয়ে বাচ্চার হাত এবং অন্য হাত দিয়ে বাচ্চার যে স্থানে ইনজেকশন দেওয়া হবে সেই পা ধরে রাখতে বলুন বা রাখতে পারেন আর কি। এবার ভালোভাবে হাত ধুয়ে নিন। এক টুকরা তুলায় পরিষ্কার পানিতে ভিজে ইনজেকশন দেওয়ার স্থানটি পরিষ্কার করুন। উপর থেকে নিচ একই দিকে তুলা দিয়ে পরিষ্কার করুন। যদি প্রয়োজন মনে হয় তাহলে এক টুকরা তুলা দিয়ে একইভাবে স্থানটি আবার পরিষ্কার করে নিন। নির্দিষ্ট ইনজেকশন ডান হাতে তুলে নিন। বাম হাতে যে স্থানে ইনজেকশন দেওয়া হবে সেই স্থানে চামড়া বা মাংস বৃদ্ধাঙ্গুলে তর্জনী ধরুন, এইভাবে। এরপর দ্রুত 90 ডিগ্রি কোণে নিডিল মাংসপেশিতে ঢুকিয়ে দিন, খেয়াল রাখবেন যাতে হাড়ে না লাগে। এরপর নিডিল বের করে আনুন এবং এক টুকরা শুকনো তুলা দিয়ে ইনজেকশনের জায়গা চেপে দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। কোন রকম মালিশ বা ঘষাঘষি করবেন না। তাহলে বাকি পার্ট থেকে আমরা সংক্রমণ রোগের কি ধরনের চিকিৎসা দেবো এটা জানলাম। তাহলে আগামী দিন এই টোটাল পার্টটা পড়ে আসবেন। ধন্যবাদ সবাইকে।